আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। আজকে গত ক্লাসের তরঙ্গ আমরা অনেকটা অংশ পড়িয়েছি। আজকে তরঙ্গের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা স্থির তরঙ্গের সমীকরণ বের করা পর্যন্ত করেছিলাম। আজকে সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দু থেকে শুরু করব। সুস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত। আমাদের গত ক্লাসের যে সমীকরণটা ছিল স্থির তরঙ্গের সাধারণ সমীকরণ y = a sin 2 π ft। স্থির তরঙ্গের সাধারণ সমীকরণ। এই সমীকরণে a হচ্ছে স্থির তরঙ্গের বিস্তার। a সমান ছিল 2a cos 2π/λ of x। তাহলে স্থির তরঙ্গের বিস্তার আমরা এই অংশটা পাই 2a cos 2π/λ of x। এখন বিস্তার যদি সর্বোচ্চ হয়, বিস্তার সর্বোচ্চ হলে সুস্পন্দ বিন্দু গঠিত হবে। এখন বিস্তারের রাশি হচ্ছে 2a cos 2π/λ of x। এখানে বিস্তারটা ডিপেন্ড করে হচ্ছে cos রাশিটার উপরে, কারণ cosটা হচ্ছে এখানে ভেরিয়েবল রাশি। আমরা যদি থিটার মানটা চেঞ্জ করি তাহলে a এর মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে cos থিটার সর্বোচ্চ মান আমরা জানি +-1, পজিটিভ দিকে +1, নেগেটিভ দিকে -1। তাহলে এটি যদি +-1 বসাই তাহলে আমার বিস্তারটা সর্বোচ্চ আসবে। তাহলে cos 2π/λ of x = যদি +-1 হয় তাহলে বিস্তার সর্বোচ্চ হবে, এবং বিস্তার সর্বোচ্চ হলে সুস্পন্দ বিন্দু গঠিত হবে। এখন আমরা দেখব যে এখান থেকে সর্বোচ্চ বিস্তারের বিন্দুগুলো নির্ণয় করব। হ্যাঁ, এরকম সর্বোচ্চ বিস্তারের বিন্দুগুলো নির্ণয় করা নিয়ে 2019 সালে একটা বোর্ড প্রশ্ন এসেছিল। আমরা যদি এখন বিন্দুগুলো বের করি, এখানে cos থিটা = +-1। তাহলে cos কত ডিগ্রি +1? আমরা জানি cos 2π/λ of x = cos 0 ডিগ্রি +1। আবার আসে -1 হচ্ছে cos 180 ডিগ্রি cos phi। পরেরটা হবে cos 2π, cos 3π, আপ টু লাস্ট ওয়ান হবে কমন রাশি nπ। এখানে n = হবে 1 2 3, 0 থেকে স্টার্ট, 0 1 2 3। এই মানগুলো বসালে আমরা ক্রমান্বয়ে এগুলো পাবো। এখন আসো দুই দিক থেকে যদি আমরা cos বাদ দিয়ে দিই তাহলে 2π/λ of x = 0 π 2π 3π আপ টু nπ। এখন আমরা পাইও বাদ দিয়ে দিব। পাই যদি বাদ দিয়ে দিই তাহলে আসছে 2x/λ 0 1 2 3 up to n। x = 0 λ/2 2 λ/2 3 λ/2 up to n λ/2। এখন যদি এটাকে আমরা λ/4 এর গুণিতকে নিয়ে যাই তাহলে এখানে λ/4 দিলে এখানে একটা 2 দিতে হবে, তাহলে λ/2 মিলে যাবে। এখানে যদি λ/4 দিই এখানে দিতে হবে 4। এখানে λ/4 নিলে আমরা 2 বেশি নিছি, তাহলে এখানে 6 দিতে হবে। আপ টু লাস্ট ওয়ানটা হবে 2n λ/4। তাহলে এখানে খেয়াল করো λ/4 λ/4 λ/4, এখানে সবগুলো রাশি হচ্ছে λ/4 এর জোড় গুণিতক। তাহলে স্থির তরঙ্গের উপরস্থ যে সকল বিন্দু λ/4 এর জোড় গুণিতক দূরত্বে অবস্থিত ওই সকল বিন্দুতে সুস্পন্দ বিন্দু গঠিত হবে। তাহলে প্রশ্নে যদি আমাদের ল্যামডা দেওয়া থাকে আমরা এখানে কতগুলো বিন্দু পাবো যে বিন্দুগুলোতে সর্বোচ্চ বিস্তার হবে এবং ওই বিন্দুগুলোতে সুস্পন্দ বিন্দু গঠিত হবে। আবার বিস্তার যদি 0 হয় তাহলে নিস্পন্দ বিন্দু গঠিত হবে।
বিস্তার শূন্য হওয়ার অর্থ হচ্ছে cos 2π/λ অফ এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে কজের ভ্যালু আমরা জানি 0 হয় cos 90 ডিগ্রি, দ্যাট মিনস π/2। তারপরটা হবে এটা বেজোড় হলে পরেরটাও একই রকমভাবে বেজোড় আকারে যাবে, 3π/2 cos 5π/2 আপ টু cos বেজোড় রাশি হচ্ছে 2n + 1 π/2। এখানেও সেম এস n ইকুয়াল টু 0 1 2 3। n এর মান যদি আমরা 0 বসাই ফার্স্ট টার্মটা পাবো, 1 বসালে পরেরটা পাবো, 2 বসালে পরেরটা পাবো। সেম এজ আগের মতো যদি আমরা যাই cos বাদ দিয়ে দিই, cos এবং phi বাদ দিয়ে দিই, তাহলে 2x/λ ইজ ইকুয়াল টু হাফ 3/2 5/2 2n + 1/2। তাহলে x ইজ ইকুয়াল টু হবে λ/4 3λ/4 5λ/4 2n + 1λ/4। তাহলে এখানে খেয়াল করো, এখানে সবগুলো হচ্ছে রাশির সাথে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে যে সকল পর্দা তরঙ্গের উপরস্থ যে সকল বিন্দু λ/4 এর বিজোড় গুণিতক দূরত্বে অবস্থিত ওই সকল বিন্দুতে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হবে। শব্দের ক্ষেত্রে ওই সকল বিন্দুতে শব্দ শোনা যাবে না, আর সুস্পন্দ বিন্দু যে পয়েন্টগুলোতে আমরা পাবো ওই পয়েন্টগুলোতে বিস্তার সর্বোচ্চ হবে, মানে জোরালো শব্দ শোনা যাবে। এবার আমরা আসব বিট। বাংলায় বলে স্বরকম্প। তাহলে বিট বা স্বরকম্প নিয়ে একটু আলোচনা করব। বিটের কিছু ম্যাথও আছে এখানে। বিটের থিওরিটিক্যাল একটা প্রুফও আছে, আমরা ওই প্রুফটাতে যাচ্ছি না। বিটের একটা অংশ হচ্ছে প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা কম্পাঙ্কের পার্থক্যের সমান। অর্থাৎ প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা যদি n হয়, n ইজ ইকুয়াল টু হবে f1 ডিফারেন্স f2। এই সিম্বলটার মিনিং হচ্ছে ডিফারেন্স, মানে বাংলায় পার্থক্য। তাহলে n ইকুয়াল টু আমরা লিখতে পারি f1 মাইনাস f2, অথবা n ইজ ইকুয়াল টু হবে f2 মাইনাস f1। মানে হচ্ছে ফিগার 1 থেকে স্মলার 1 বাদ যাবে, যেটা বড় অপেক্ষাকৃত ওটা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে দুইটা কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে বিটের সমান, প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট। এখন এই বিট জেনে আমরা কি বিষয়গুলো জানতে পারি? বিট জানার মাধ্যমে আমরা মূলত অজানা কম্পাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে বিট সংক্রান্ত আমরা যে বিষয়গুলো জানবো, বিটের সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যায়। 2 নম্বর হচ্ছে খনির বায়ুতে বিট সৃষ্টি হলে খনির বায়ু দূষিত। বিশেষ করে উচ্চতর দক্ষতার প্রশ্নে এই ধরনের সিদ্ধান্ত চাওয়া হয় যে খনির বায়ু, এখানে ম্যাথমেটিক্যাল ইনফরমেশন দেওয়া থাকবে যে উক্ত খনির বায়ু বিশুদ্ধ কিনা যাচাই করো, বিশুদ্ধ বা দূষিত কিনা। সেক্ষেত্রে আমরা বিট যে গিভেন ইকুয়েশন থাকবে ওইখান থেকে বিট বের করবো, কম্পাঙ্ক বের করবো। যে দুইটা কম্পাঙ্কের মধ্যে পার্থক্য আসে, হ্যাঁ পার্থক্য আসলে তাহলে বিট সৃষ্টি হবে। যদি পার্থক্য 2 আসে তাহলে প্রতি সেকেন্ডে 2টা বিট হবে, সেক্ষেত্রে খনির বায়ুটা দূষিত বলে আমরা সিদ্ধান্ত দিব। আর যদি দুইটা কম্পাঙ্ক সমান আসে তাহলে সেক্ষেত্রে কম্পাঙ্কের পার্থক্য 0 আসবে, তাহলে কোনো বিট সৃষ্টি হবে না, অর্থাৎ খনির বায়ু বিশুদ্ধ। 3 নম্বরে আমরা জানতে পারি
প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট 10 অপেক্ষা বেশি হলে উক্ত বিট আমরা শুনতে পাই না। কারণ হচ্ছে আমাদের শ্রবণানুভূতি স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। তাহলে প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট যদি 10 অপেক্ষা বেশি হয় তাহলে উক্ত বিট আমরা শুনতে পাবো না। এক্ষেত্রে বিট সৃষ্টি হবে না এই সিদ্ধান্ত আমরা দিতে পারি 10 অপেক্ষা বেশি হলে। এখন বিট সংক্রান্ত একটা ম্যাথ আমরা দেখব। এ ও বি দুটি সুরশলাকা একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট শোনা যায়। এই শলাকার ভর কমলে বিট বৃদ্ধি পায়। বিশলাকার কম্পাঙ্ক 300 হার্টজ হলে এই শলাকার কম্পাঙ্ক কত? তাহলে এখানে প্রশ্নটা খেয়াল করো একটু। এ ও বি দুটি সুরশলাকা দেখা আছে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টা বিট সৃষ্টি হয়, মানে হচ্ছে n এর মান হচ্ছে 5। এই শলাকার ভর কমলে বিট বৃদ্ধি পায়। বি শলাকার কম্পাঙ্ক দেওয়া আছে, আমরা যদি বলি বি শলাকার কম্পাঙ্ক হচ্ছে 300 হার্টজ, এটাকে এফ বি দিয়ে ডিনোট করলাম। এই শলাকার কম্পাঙ্ক আমাকে বের করতে হবে, এফ ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা একটু আগে ফর্মুলা দেখছি যে প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা কম্পাঙ্কের পার্থক্যের সমান। তাহলে অজানা শলাকার কম্পাঙ্ক হবে এফ ইজ ইকুয়াল টু এফ বি প্লাস মাইনাস এন। তাহলে সেটা পার্থক্য 5 যোগও হতে পারে অথবা বিয়োগও হতে পারে। তাহলে আমার আসবে 300 প্লাস মাইনাস 5, তাহলে আসতেছে 295 হার্টজ অথবা 305 হার্টজ। এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে। এখন হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্সার, এটা আমাকে চুজ করতে হবে। এখান থেকে অ্যান্সার চুজ করার জন্য আমরা এখন একটা কার্ভের সহায়তা নিব। এটা একটু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমরা যদি একটা কার্ভের সহায়তা নিই, এই শলাকার ভর কমলে বিট বৃদ্ধি পায়। কার্ভটা হচ্ছে এরকম একটা কার্ভ নিব মিডল স্টেজে। মিডল স্টেজে থাকবে যেটা জানা শলাকা, আমার এখানে জানা শলাকা হচ্ছে এফ বি, জানাটা হচ্ছে মিডল বরাবর দিব, এফ বি 300 হার্টজ। এখন মিডল লাইনের দুই দিকে সমান দূরত্বে দুইটা দাগ দিব, এখানে সমান দূরত্বে দুইটা দাগ দিলাম। তাহলে সমান দূরত্বে, এটা যেহেতু মিডল স্টেজ, এটা উপরের, তাহলে এদিকে ক্রমান্বয়ে বাড়বে, কার্ভের উপরের দিকে ক্রমান্বয়ে বাড়বে, আর নিচে হলে ক্রমান্বয়ে কমবে। তাহলে উপরের দিকে আমরা দিতে পারি এফ এ সমান 305 হার্টজ, বেশিটা উপরে থাকবে আর কমটা হবে নিচে 295 হার্টজ। এখন হয় অ্যান্সার 305 হবে, না হয় অ্যান্সার 295 হবে। এখন প্রশ্নে যে ইনফরমেশান দেওয়া থাকবে ওইখান থেকে পরবর্তী অ্যাকশানে আমরা যাব। ইনফরমেশান দেওয়া আছে এই শলাকার ভর কমলে বিট বাড়ে। এই শলাকার ভর কমলে, তাহলে যে কোনো কিছু হালকা জিনিস, কোনো কিছু যদি হালকা হয়, হালকা জিনিস উপরে উঠে যায় আর ভারী জিনিস নিচে নামে, এটা খেয়াল করবে। তাহলে হালকা হলে এই শলাকার ভর কমলে মানে এই শলাকা হালকা হয়ে গেল, যে কোনো হালকা জিনিস বেশি কাঁপে, আর ভারী হলে কোনো জিনিস সেটা কম কাঁপে।
তার মানে কম কাঁপার অর্থ হচ্ছে কম্পাঙ্ক কমে যায়, আর বেশি কাঁপলে হচ্ছে কম্পাঙ্ক বেড়ে যায়। এখন এই শলাকা যেহেতু হালকা হয়ে গেল, তাহলে এই শলাকার কম্পাঙ্ক বেড়ে গেল। তাহলে এই শলাকে যদি আমরা হালকা যদি ধরি যে অ্যান্সার 305, এই শলাকা হালকা হয়ে গেল, হালকা হয়ে গেলে এই শলাকার কম্পাঙ্ক এটা উপরের দিকে উঠে যাবে। তাহলে বি এর তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে বি এর সাথে এর পার্থক্যটা বেড়ে যাচ্ছে। আবার যদি আমি ধরি অ্যান্সার 295, এটাকে ধরি, তাহলে এটাও হালকা হয়ে গেলে এটাও উপরে উঠবে, তাহলে এটার সাথে এটার পার্থক্য কমে যাচ্ছে। তার মানে এখানে বিট কম হবে, আর এখানে বিট পার্থক্য বেশি, মানে বিট বেশি। এখন প্রশ্ন যদি বলে বিট বেশি, তাহলে অ্যান্সার হবে 305 হার্টজ। আর প্রশ্ন যদি বলা হয় যে বিট কম, মানে ভর কমালে বিট কমে, তাহলে অ্যান্সার হবে 295 হার্টজ। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি একই রকমভাবে আবার প্রশ্ন এটা দেওয়া থাকতে পারে, বিকে চেঞ্জ করতে বলা থাকতে পারে, তাহলে বিকে চেঞ্জ করেও এই কার্ভের সহায়তা নিয়ে আমরা অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা চুজ করতে পারবো। আমরা এখন যদি আরেকটা ম্যাথ দেখি বিট সংক্রান্ত, পি ও কিউ দুটি সুরেলি কাটা একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। একে পিকে একটু ঘষে পুনরায় শব্দায়িত করলে একই সংখ্যক বিট উৎপন্ন হয়। ঘষার পূর্বে ও পরে পি এর কম্পাঙ্ক নির্ণয় করো। কিউ শলাকার কম্পাঙ্ক ধরে নিলাম 400 হার্টজ। তাহলে পি ও কিউ দুটি সুরশলাকা দেওয়া আছে। প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়, তার মানে এন এর মান হচ্ছে 5। তাহলে এফ কিউ দেওয়া আছে 400 হার্টজ, আমাকে এফ পি বের করতে হবে। তাহলে আগের মতো আমরা জানি এফ পি সমান হবে এফ কিউ প্লাস মাইনাস এন, মানে হচ্ছে 400 প্লাস মাইনাস 5, তাহলে 395 or 405, এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে। ঘষার পূর্বে একটা, ঘষার পরে একটা। এখন কোনটা ঘষার পূর্বে কোনটা ঘষার পরে ওইটা আমরা বের করব। আর বের করার জন্য কার্ভের হেল্প নিতে হবে। তাহলে আমরা যদি কার্ভ আঁকি, মাঝখানেরটা হবে যেটা দেওয়া আছে এফ কিউ, সমান দূরত্ব দুইটা দাগ নিতে বলছি, দুইটা দাগ নিলাম। তাহলে এটা হবে এফ পি 405, এটাও এফ পি 395, তাহলে 395 হার্টজ ও 405 হার্টজ। এখন প্রশ্নে বলা হচ্ছে পি কে ঘষা হলো, তাহলে পি কে যদি আমরা ঘষি, পি হালকা হয়ে যাবে ঘষার ফলে, তাহলে হালকা জিনিস উপরে উঠে। তাহলে পি যদি উপরে উঠে, পিকে আমরা উপরে ধরলাম, পি বেড়ে যাবে। তো উপরে উঠলে এটার সাথে কিউ এর সাথে তার পার্থক্য বেড়ে যাচ্ছে, তাহলে যতই ঘষবো ততই উপরে উঠবে, পার্থক্য বাড়তেই থাকবে। তাহলে একই সংখ্যক বিট
পাওয়া সম্ভব না, তাহলে এটা অ্যান্সার হবে না। আমরা যদি 395 হার্টজ ধরি, পিকে ঘষা হলো, এটা উপরে উঠতেছে, কম্পাঙ্ক বাড়তেছে তার, যেহেতু হালকা হচ্ছে, তাহলে কম্পাঙ্ক বাড়লে তার সাথে পার্থক্য কমতেছে, যতই ঘষবো তত উপরে উঠবে। এই লেভেলে আসলে পার্থক্য 0 হয়ে যাবে, কোনো পার্থক্য নাই। তাহলে আরও ঘষা হলে আরও উপরে উঠবে, এই পর্যায়ে আসলে পার্থক্য হবে 5। তাহলে এখানে যখন আসবে একই সংখ্যক বিট পাওয়া যাবে, আবার পার্থক্য আবার 5 হয়ে যাবে কিউ শলাকার সাথে। তাহলে ঘষার পূর্বে 395 হার্টজ, ঘষার পরে 405 হার্টজ। আশা করছি বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা। যদিও এরপরে ক্লিয়ার না হয় তোমরা জানাবে, পরবর্তী ক্লাসে প্রয়োজনে আরেকটা ম্যাথ আমরা করব। এ পর্যায়ে আমরা তীব্রতা লেভেলের কিছু ম্যাথ করি। তীব্রতা লেভেলকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি। বিটা সমান 10 log I/I0। এখানে I0 হচ্ছে প্রমাণ তীব্রতা, 10^12 ওয়াট পার মিটার স্কোয়ার, আই এর প্রমাণ তীব্রতার মান। আবার তীব্রতার সূত্র আমরা জানি, তীব্রতা I = P/A। P হচ্ছে এখানে সোর্স বা উৎসের ক্ষমতা, আর A হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে এরিয়াটাকে ধরা হয় 4πr², পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে I = P/4πr², এটা একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা তীব্রতা বের করব। তীব্রতা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে শব্দটা বেশি জোরালো শোনা যাবে। বোর্ড প্রশ্নে এরকম আসে যে দুইজন ব্যক্তি দুই অবস্থানে দাঁড়িয়ে আছে, তাদের কে অধিক জোরালো শব্দ শুনতে পাবে। সেক্ষেত্রে যার কাছে তীব্রতাটা বেশি আসবে, সে তার কাছে শব্দটা তত বেশি জোরালো শোনা যাবে। এখান থেকে আমরা যদি পি এবং পিকে কনস্ট্যান্ট ধরি, তাহলে I সমানুপাতিক 1/r², অর্থাৎ তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তীব্রতার নির্ণয়ের আরেকটা সূত্র আছে, হচ্ছে I = 2π²a²f² এখানে এ হচ্ছে, যদি তরঙ্গ দিয়ে আসে প্রশ্নটা, এটা হচ্ছে বিস্তার, এফ হচ্ছে কম্পাঙ্ক, রো ঘনত্ব, ভি হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে এই রাশিগুলো দিয়েও আসতে পারে। এখান থেকে আবার লেখা যায় যে আই এর সাথে যদি এ এর সম্পর্ক নিই, I সমানুপাতিক a², অর্থাৎ তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা দিয়ে এমসিকিউ আসে। আবার আই এর সাথে এফ এর সম্পর্ক, তাও কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। বিশেষ করে এই দুইটা বেশি আসে পরীক্ষায়, তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক, তীব্রতার সাথে কম্পাঙ্কের সম্পর্ক। এখন আমরা যদি আসি তীব্রতা লেভেল দিয়ে একটা অঙ্ক যদি করি, কোনো শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা সাপোজ 50 ডেসিবেল, উক্ত শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা লেভেল কত? এটা তীব্রতা লেভেল, শব্দের তীব্রতা কত? উক্ত শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা বের করতে হবে। তাহলে আমরা জানি তীব্রতা লেভেল বিটা দেওয়া আছে এখানে 50 ডেসিবেল। তাহলে বিটা সমান 10 log I/I0। তাহলে 10 log
আই হচ্ছে আমাকে বের করতে হবে, আই নট হচ্ছে 10^12, বিটা হচ্ছে এখানে 50 ডেসিবেল। লগ আই বাই 10^12 ইজ ইকুয়াল টু 5। তাহলে লগকে উঠাতে হলে অ্যান্টি লগ নিতে হয়, এখানে অ্যান্টি লগ 5। তাহলে অ্যান্টি লগের সিস্টেম হচ্ছে লগের বেসটাকে নিতে হবে, বেসটাকে নিয়ে এখানে যে সংখ্যাটা থাকবে এটাকে পাওয়ার করে দিতে হবে। তাহলে আই বাই 10^12 ইজ ইকুয়াল টু অ্যান্টি লগ, তাহলে 10^5। I is equal to 10^12 times 10^5. That means 10^7 watt per meter square. এটা হচ্ছে তীব্রতা। তাহলে তীব্রতার আমরা এইভাবে বের করতে পারি। আরেকটা আমরা যদি অঙ্ক করি, একটি টেলিভিশন ও একটি ভ্যাকুয়াম ক্লিনার, ভ্যাকুয়াম ক্লিনারের তীব্রতা লেভেল যথাক্রমে 75 ডেসিবেল ও 75 না ধরে আমরা 80 ডেসিবেল ও 90 ডেসিবেল নিতে পারি। এদের সম্মিলিত তীব্রতা লেভেল কত? তাহলে একটি টেলিভিশন ও একটি ভ্যাকুয়াম ক্লিনারের তীব্রতা লেভেল দেওয়া আছে, আমাকে মিলিত তীব্রতা লেভেল বের করতে হবে। তো সেই ক্ষেত্রে টেলিভিশনের ক্ষেত্রে আমরা যদি ধরি, টেলিভিশনের ক্ষেত্রে বিটা সমান হচ্ছে 80 ডেসিবেল। এখানে দুইটা বিটা দেওয়া আছে, একটা টেলিভিশনের জন্য এটাকে বিটা 1 ধরলাম, আর ভ্যাকুয়াম ক্লিনারের জন্য ধরলাম, ভ্যাকুয়াম ক্লিনারের জন্য বিটা 2 90 ডেসিবেল। এক্ষেত্রে মিলিত তীব্রতা লেভেল বের করতে গেলে আমাদেরকে আলাদা আলাদা তীব্রতা বের করতে হবে, এরপরে আলাদা তীব্রতার সমষ্টি নিয়ে দেন তীব্রতা লেভেল বের করতে হবে। আমরা যদি টেলিভিশনের জন্য প্রথমে তীব্রতা বের করি, টেলিভিশনের ক্ষেত্রে আমরা পাবো বিটা 1 ইজ ইকুয়াল টু 10 লগ I1 বাই I0। বিটা 1 যদি ধরি 80, 10 লগ I1 বাই 10^12। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8 ইজ ইকুয়াল টু লগ I1 বাই 10^12। I1 বাই 10^12 ইজ ইকুয়াল টু 10^8। I1 সমান তাহলে আসবে 10^4 ওয়াট পার মিটার স্কোয়ার। একইভাবে বিটা 2 10 লগ I বাই I0, এটাকে I2 যদি ধরি তাহলে বিটা 2 ইজ ইকুয়াল টু হবে 90, 90 যদি হয় I2 বাই 10^12 10 লগ, তাহলে I2 বাই 10^12 ইজ ইকুয়াল টু 9, 10^9। I2 ইজ ইকুয়াল টু 10^3। তাহলে I1 পেলাম এবং I2 পেলাম। তাহলে I1 I2 দুটোকে কম্বাইন করতে হবে। তাহলে এখন লিখবো আমরা মিলিত তীব্রতা, I is equal to I1 plus I2, তাহলে 10^4 plus 10^3। এরপরে মিলিত তীব্রতা লেভেল বের করব। মিলিত তীব্রতা লেভেল বিটা সমান 10 লগ I বাই I0। তাহলে এখানে I এর মান যদি আমরা বসিয়ে দিই,
এই অংশটা বসায় দিলে আমরা যে মানটা পাবো এটা হচ্ছে মিলিত তীব্রতা লেভেল। তাহলে এরকম মিলিত লেভেল দিয়ে ম্যাথ আসতে পারে, ওইগুলো আমরা এইভাবেই করব। যদি মিলিত তীব্রতা লেভেল 120 ডেসিবেল অপেক্ষা বেশি হলে, কোনো শব্দের তীব্রতা লেভেল 120 ডেসিবেল অপেক্ষা বেশি হলে উক্ত শব্দ আমরা শুনতে পাই না। আর আমাদের শ্রাব্যতার প্রারম্ভিক সীমা হচ্ছে 0 ডেসিবেল। শ্রাব্যতার প্রারম্ভিক সীমা 0 ডেসিবেল, আর তীব্রতা লেভেল 120 ডেসিবেল অপেক্ষা যদি বেশি হয় তাহলে উক্ত শব্দ আমরা শুনতে পাবো না। শ্রেণীকক্ষের শব্দের স্ট্যান্ডার্ড তীব্রতা লেভেল হচ্ছে শ্রেণীকক্ষের জন্য 40 ডেসিবেল। এখানে বইতে একটা চার্ট আছে, ওই চার্টটা তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। এগুলো পরীক্ষাতে আসে যে তীব্রতা লেভেল বিষয়ক। তারপর লাইভেরির তীব্রতা লেভেল আছে, লাইভেরির তীব্রতা লেভেল হচ্ছে 50 ডেসিবেল। তাহলে এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন যদি দিই, y is equal to 6 sin 8 pi t minus pi x by 25 একটি চলমান তরঙ্গের সমীকরণ। নির্দেশ করে যেখানে x ও y সেন্টিমিটার এককে প্রকাশিত বা সিজিএস এককে প্রকাশিত থাকতে পারে। তরঙ্গটি 0.09 কেজি পার মিটার কিউব এত ঘনত্বের মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে বা সঞ্চালিত হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বর্ণিত তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। দ্বিতীয়টা হচ্ছে, তরঙ্গটি শ্রাব্য কিনা যাচাই করো। তাহলে একটা সমীকরণ দেওয়া আছে 6 sin 8 প্রগামী তরঙ্গের সমীকরণ। এখানে x ও y সেন্টিমিটার বা সিজিএস এককে প্রকাশিত দেওয়া থাকতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সিজিএস এককে বলে তাহলে এখানে যে ইউনিটগুলো মিটারে আসার কথা ওগুলো সেন্টিমিটারে লিখতে হবে। আর ঘনত্বের মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে, কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে প্রথম ম্যাথটা আমরা করতে পারি, আমরা গত ক্লাসেও এরকম একটা ম্যাথ করেছিলাম। দেওয়া আছে আমার এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, আমরা জানি চলমান তরঙ্গের সমীকরণ y = a sin ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এটাকে যদি 1 নম্বর ধরি, এটাকে আমরা ধরতে পারি 2 নম্বর। তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করতে পারি, দুইটা সমীকরণে মিল আছে। গত ক্লাসেও বলছিলাম আমরা যে সাইনের পরপরই যদি ব্র্যাকেট থাকে তাহলে এটাকে আর চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানেও দেখা যাচ্ছে সাইনের পরপরই ব্র্যাকেট আছে, সো আমরা চেঞ্জ করব না, এখন কম্পেয়ার করতে পারবো। এক্ষেত্রে বিস্তার আমরা পাচ্ছি a = 6 সেন্টিমিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু সেন্টিমিটার এককে প্রকাশিত বা সিজিএস এ প্রকাশিত হলে এটাকে সেন্টিমিটারে লিখতে হবে। তাহলে এটাকে আমরা মিটারে যদি নিই 0.06 মিটার। ওমেগা যদি কম্পেয়ার করি 8 পাই, ওমেগা = 2 পাই f, 8 পাই, তাহলে f = 4 হার্টজ। কে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি π/25। কে সমান আমরা জানি 2 পাই বাই ল্যামডা π/25। দ্যাট মিনস ল্যামডা সমান 50 সেন্টিমিটার, 0.5 মিটার। তাহলে এটা পেয়ে গেলাম উদ্দীপকে বর্ণিত তরঙ্গের কম্পাঙ্ক 4 হার্টজ। এতটুকু করলেই প্রথমটার অ্যান্সার শেষ। এটা করতে হবে না, এটা পরের অঙ্কে লাগবে, এই জন্য আমরা বের করে নিলাম। তাহলে পরের অঙ্কে শ্রাব্য কিনা, শ্রাব্য মানে হচ্ছে
যদি তীব্রতার লেভেল 120 ডেসিবেল ক্রস করে তাহলে সেটা আমাদের জন্য শ্রাব্য নয়। আর যদি 120 ডেসিবেলের নিচে থাকে তাহলে সেটা আমাদের জন্য শ্রাব্য বা শ্রুতি মধুর মনে হবে। এক্ষেত্রে আমাকে লেভেল বের করতে হবে। তাহলে আমরা লেভেল বের করতে গেলে আগে তীব্রতা বের করতে হবে। তীব্রতার ফর্মুলা আমরা জানি 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। তাহলে আমার এ জানা আছে বিস্তার, এফ জানা আছে, রো আমাদের এখানে আছে 0.09 প্রশ্ন দেওয়া আছে কেজি পার মিটার কিউব। আমার লাগবে হচ্ছে ভি। আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এফ আমরা পেয়েছি 4 আর ল্যামডা 0.5। তাহলে এখান থেকে আমরা 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই সবগুলার তাহলে আমরা আই পেয়ে যাব। তাহলে আই পাওয়ার পরে আমাকে লেভেল বের করতে হবে, বিটা বের করতে হবে। বিটা সমান 10 লগ আই বাই আই নট। এখান থেকে আই পাবো, আই নটের মান আমরা জানি 10^12। এখানে বসিয়ে দিলে যে মানটা ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা যে মানটা পাবো ওটা যদি 120 ডেসিবেলের নিচে থাকে তাহলে সেটা শ্রাব্য হবে, আর যদি 120 ডেসিবেল ক্রস করে তাহলে সেটা শ্রাব্য নয়। এ পর্যায়ে আমরা তরঙ্গের আরেকটা সূত্র যদি আমরা লিখি, টানা তারে সৃষ্ট আর কম্পনের কম্পাঙ্ক f is equal to 1/12 root over t by mu। এখানে l হচ্ছে তারের দৈর্ঘ্য, t হচ্ছে তারের টান, টান মানে হচ্ছে ওজন। আমরা এটা টানটাকে t equal to mg সূত্র দিয়ে বের করতে পারি, ওজনের সূত্র। আর মিউ হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর। তাহলে m হচ্ছে তারের ভর আর l হচ্ছে তারের দৈর্ঘ্য। তাহলে এই ফর্মুলা দিয়েও ম্যাথ আসে। আমরা একটা ম্যাথ যদি করি, একটি সনোমিটারের তার 200 হার্জ কম্পাঙ্কের একটি টিউনিং ফর্কের সাথে, টিউনিং ফর্ক মানে সুশলাকা, টিউনিং ফর্কের সাথে ঐক্যতানে আছে। ঐক্যতানে মানে হচ্ছে একই কম্পাঙ্কে আছে। যদি অন্য প্রশ্নে ঐক্যতান বিষয়টা বলা থাকে তাহলে সেক্ষেত্রে কম্পাঙ্কটাকে আমরা একই ধরবো। তাহলে এখানে সনোমিটারের তারের কম্পাঙ্ক 200 হার্জ আর টিউনিং ফর্কের তারের কম্পাঙ্ক 200 হার্জ। তারের টান ঠিক রেখে সনোমিটারের তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে সনোমিটারের তারের কম্পাঙ্ক দেওয়া আছে 200 হার্জ কম্পাঙ্কের, টিউনিং ফর্কের সাথে ঐক্যতানে আছে। তাহলে টিউনিং ফর্ক কম্পাঙ্ক 200 হার্জ, তারের টান ঠিক রেখে সনোমিটারের তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে বলা হচ্ছে। তাহলে তখন আবার 1% যদি বৃদ্ধি করি কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দুইটা কম্পাঙ্ক আছে। প্রথমে হচ্ছে 200 হার্জ, টিউনিং ফর্কের কম্পাঙ্ক আর তারের কম্পাঙ্ক একই, যেহেতু ঐক্যতানে আছে 200 হার্জ কম্পাঙ্ক। তারপর তারের দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য আমরা জানি না, L1 সমান L, L2 সমান হবে 1% বৃদ্ধি করতে বলা হচ্ছে। তাহলে 1% অফ L, তাহলে 1.01 L। আমাকে বের করতে হবে F2 is equal to what? তাহলে বিট বের করতে হলে কম্পাঙ্কের পার্থক্য লাগবে। তাহলে একটা কম্পাঙ্ক দেওয়া আছে আর একটা কম্পাঙ্ক বের করব। তাহলে প্রাথমিক অবস্থায় কম্পাঙ্ক 1/2 L1 root over of t by mu। এখানে খেয়াল করো, যেহেতু টান ঠিক রাখতে বলা হচ্ছে, যে রাশিটা ঠিক থাকবে অপরিবর্তিত বা কনস্ট্যান্ট তাকে আমরা 1 2 দিয়ে লিখবো না,
তাহলে এখানে চেঞ্জ হবে আমার কম্পাঙ্ক আর দৈর্ঘ্য। একক দৈর্ঘ্যের ভর, তার ভরের কোনো বিষয় উল্লেখ নাই এখানে, তাহলে আমরা ভরটাকেও দুইটা সমীকরণের জন্য কমন ধরবো। দ্যাট ইজ 1, দ্বিতীয় ক্ষেত্রে 1/2 L2 রুট ওভার অফ টি বাই মিউ। এখানে চাইলে টান 1-2 দিতে পারি আমরা, 1-2 দিলে পরে আবার T1 T2 দুইটাকে সমান ধরতে হবে, কারণ হচ্ছে টান ঠিক রাখতে বলা হচ্ছে, বা টান অপরিবর্তিত যদি বলা হয় সেক্ষেত্রেও T1 T2 দুইটা সমান হবে। আর একক দৈর্ঘ্যের ভরের কোনো প্রশ্নে একক দৈর্ঘ্যের ভর সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ নেই। যদি কোনো বিষয় উল্লেখ না থাকে সেটাকে আমরা কমন হিসেবে বিবেচনা করব, মানে উভয় ক্ষেত্রে একই থাকবে। তাহলে আমরা দুইটা সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণকে যদি আমরা ডিভিশন করি 1/2 বা 2/1 দিলে ইজি হবে। 2/1 becomes f2/f1, তাহলে আমরা পাচ্ছি 1/2 L2 t by mu, 1/2 L1 t by mu। তাহলে এই দুইটা যদি কাট হয় f2/f1 is equal to L1/L2। তাহলে f2/f1 আমার ছিল 200 হার্টজ, L1 L আর L2 সমান 1.01 L। f2 সমান 200 ডিভাইড বাই 1.01, এটা প্রায় 198 হার্টজ আসে। তাহলে বিট হবে f1 ডিফারেন্স f2, তাহলে 200 মাইনাস 198, তাহলে 2টি। তাহলে প্রতি সেকেন্ডে 2টি বিট সৃষ্টি হবে। এই সূত্রটাও গুরুত্বপূর্ণ, এটা দিয়ে ম্যাথ আসতে পারে, সো এগুলো দেখে নিবে। আর এই চ্যাপ্টার থেকে আপাতত এতটুকুই বলা যায়। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরবর্তী ক্লাসটা নিব। আশা করি তোমরা জানাবে যে কোন টপিকটার উপরে তোমরা তোমাদের দুর্বলতা আছে, ওই টপিকটার উপরেই ক্লাস নিব আমি। সবাইকে অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।